এবার প্রতারণার ছবি দেখুন। নকল সোনা জমা দিয়ে 40 লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বেশ কয়েকজন, এবং হাওড়া হুগলি থেকে 4 জন গ্রেফতার। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সেইভাবে হাতিয়ে নেওয়ার ছবি। দফায় দফায় 10টি দোকানে নকল সোনা জমা দিয়ে কমপক্ষে 40 লক্ষ টাকা। কতদিন ধরে এই রকম কাণ্ড ঘটেছে এবং হাওড়ার 10টা দোকানে, সেই 10টা দোকানের মালিকরা বুঝতে পারলেন না দেবাশিস যে এই ধরনের হচ্ছে? দেখো, একেবারেই বোঝা যাচ্ছিল না। তার কারণ যে অভিযোগগুলি আসছিল সেখানে কিন্তু পরিষ্কার করে জানানো হচ্ছিল এই 3 থেকে 4 জন তারা সোনার দোকানে ঢুকে কখনো সোনা থেকে সোনা জমা করে লোন নেওয়া, কখনো হাসপাতালে ভর্তি রয়েছে বাড়ির লোক, ফলে তাদের কাছে যে সোনা আছে সেটিকে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যাওয়া। এই যে প্রাথমিকভাবে যে সোনাগুলি জমা করা হচ্ছিল সেগুলির ওপর থেকে যে পরীক্ষা করে কিন্তু কিছুটা সোনা পাওয়া গেল। প্রাথমিক চোখে কিন্তু সোনা ব্যবসায়ীরা বুঝতে পারতেন যেগুলি সোনা আছে, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যেগুলি বিক্রি করেছে সেই সোনাগুলি যখন গলানো হচ্ছিল তখন দেখা যাচ্ছিল তার শুধুমাত্র যে সোনা দেওয়া হয়েছে তার 5% শুধু সোনা রয়েছে, বাকি কিন্তু ইমিটেশন। ফলে সেই জায়গা থেকেই বারবার করে অভিযোগ পড়ে এবং একটি সোনার দোকান, সেখানে সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজ কিন্তু ধরা পড়ে জগৎবল্লভপুর থানা এলাকায়। সেই সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু তদন্ত শুরু করা হয় জাঙ্গিপাড়া এবং জগৎবল্লভপুর এই 2 থানার তরফ থেকে কিন্তু এই অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জগৎবল্লভপুর থানা 3 জনকে গ্রেপ্তার করে এবং সিসিটিভি ফুটেজের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং তাদের কথা জিজ্ঞাসাবাদ করে জাঙ্গিপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং তার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং এই 1টি 2টি নয়, হাওড়া এবং হুগলি মিলিয়ে টোটাল 10টি দোকানের অভিযোগ কিন্তু হাওড়া হুগলিতে জমা পড়েছে এবং এদের বিরুদ্ধে মূলত অভিযোগ। তা কিন্তু দেখা যাক এর পেছনে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা। उन्होंने बोला कुछ जमीन खरीदना है, पैसा का व्यापार है, तो बोला कुछ सोना दोस्त है वो आपका दुकान में रख देंगे, हमको थोड़ा हेल्प कीजिए। तो हम बोला ठीक है। तो पहले उन्होंने मेरे हाथ में माल नहीं दिया, उन्होंने खुद करना चालू किया काम बाहर में बैठ के, हम भी हाथ नहीं लगाया उसका माल को। तो उसके बाद वो बोला थोड़ा पैसा दे दो, 4 लाख रुपए हम दे दिया। उस टाइम भरोसा करके दिया, वो पहले भी भरोसा मेरा दिया उसने। उसके बाद उसका दोस्त पैसा लेके चला गया, वो 4 लाख रुपए लिए थे सर। वहाँ पे 3 लोग आया था। 3 लोग आया था। এবার দেখাবো রেলের তুঘলকি কাণ্ড। শিবরাত্রি, সেই শিবরাত্রির দিন যাতে স্টেশনে ট্রেন দাঁড়ায় তার জন্য আগে থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদন কর্ণপাতই করেননি রেল কর্তারা। আর এই দেখুন 15ই ফেব্রুয়ারি ছবি দেখাচ্ছি, ট্রেন দাঁড়ায়নি স্টেশনে, ট্রেন দাঁড়ায়নি, স্টপেজের আবেদন জানানো হয়েছিল, শিবরাত্রিতে চলে গেছে। তারপরে দেখুন ফাঁকা স্টেশন যেখানে ট্রেন দাঁড়াচ্ছে রাজা ভাত খাওয়াতে। দেখুন দেখুন ট্রেন দাঁড়াচ্ছে, পুণ্যার্থী নেই। পুণ্যার্থী থাকবে কেন? শিবরাত্রি তো চলে গেছে। কিন্তু সেই পুণ্যার্থী নেই যে স্টেশনে, সেখানে ট্রেন থামলো। যেদিন থামার আবেদন করা হয়েছিল, ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল, সেদিন থামলো না, আজকে থামলো। রাজকুমার কর্মকারের কাছে যাব, কেন এরকম ঘটনা? রেলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? রাজকুমার। অয়নদা, দেখো, রেলের যে বক্তব্য কার্যত কিন্তু এখানে আলিপুরদুয়ার জংশনের যে রেল কর্তারা আছে তারা এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দিতে চাইছেন না। আচ্ছা, তবে আমরা কথা বলেছিলাম উত্তর পূর্ব সীমান্ত রেলের যে মুখ্য জনসংযোগ আধিকারিক, তার সঙ্গে কথা বলা হয়েছিল। তিনি যেটা বলেছেন সেটা কিন্তু একেবারে নজিরবিহীন। তিনি বলেছেন যে ট্রেন 17 তারিখ থেকেই নাকি চলছে তার দাবি, কিন্তু 14 তারিখ থেকে ট্রেন চলছে, 17 তারিখ এই নোটিফিকেশনটা হয়েছে। এবং তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে ভারতীয় রেলের ইতিহাসে কি এখন এমন কোনোদিন আগে হয়েছে যে নোটিফিকেশন যেদিন হয় তার আগের থেকে সিদ্ধান্ত কার্যকর হয়, তিনি কিন্তু কার্যত এড়িয়ে গেছেন। আচ্ছা, যেটা ঘটনা ঘটেছে অয়নদা, সেটা হচ্ছে যে 15 তারিখ রবিবার হচ্ছে শিবরাত্রি ছিল, জয়ন্তী পাহাড়ের যে মহাকাল, সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে। এনবিএসটিসি বাস চালিয়েছে, বন দপ্তর সহযোগিতা করেছে। আচ্ছা, কিন্তু সেদিন ট্রেন দাঁড়ায়নি। ওকে, আমি আসবো, পুণ্যার্থীরা কি বলছেন একবার দেখাবো। 13 তারিখ থেকে 23 তারিখ অবধি সমস্ত ট্রেন রাজাভাতখাওয়া উপর দিয়ে যে ট্রেনগুলো যাওয়া আসা করবে সবগুলো রাজাভাতখাওয়া স্টেশনে দাঁড়াবে। তো সেই মাফিক আমরা ভেবেছিলাম যে সমস্ত ট্রেন দাঁড়াবে, কিন্তু আমরা দেখলাম যে 13 তারিখে কোনো ট্রেন রাজাভাতখাওয়া স্টেশনে দাঁড়ায়নি। এবং শিবরাত্রি শেষ হওয়ার গতকালকে থেকে আমরা দেখছি রাজাভাতখাওয়া স্টেশনে সমস্ত ট্রেন দাঁড়ানো আবার শুরু হয়েছে।
দশান থেকে খুবই সমস্যা পড়েছিল তারা। এখন সবাই আলিপুরদুয়ার থেকেই ট্রেন ধরে নিয়েছে। এখানে অনেক কেউ নেমেছিল, স্টেশনে গিয়েছে, তারা পায়নি ট্রেন। তারপরে আবার এখান থেকে অটোতে উঠে আলিপুরদুয়ার গিয়ে সেখান থেকে ট্রেন ধরে মানে তাদের আর কি হ্যারাসমেন্টও হলো, একটু পয়সাটাও বেশি খরচা হলো। শিবরাত্রি উপলক্ষে এখানে দালান স্টপেজের আমাদের এখানকার লোকাল যারা আছে তারা একটা মেমো দেওয়া হয়েছিল ডিরাম সাহেব কাছে। তো পরিপ্রেক্ষিতে ডিরাম সাহেব বলছে স্টপেজ দেবে, কিন্তু পরে যাই না যে কি হলো। কিন্তু গতকাল 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত স্টপেজ হচ্ছে। দেখি শিবরাত্রি উপলক্ষে থেকেই হওয়ার কথা ছিল। তো কালকে থেকে চালু দিতে কত? এটা এখন তো অফিসিয়ালি ব্যাপার, এটা আমি কি না না, তাদের তো কোনো লাভ হলো না। লাভ হলো না। তারা জংশনে গিয়ে নামছে, জংশন থেকে ডাইরেক্ট গাড়িতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অনেক প্রচুর গাড়ি দিয়েছিল স্টেট ট্রান্সপোর্টে। শিবরাত্রির জন্যই উপলক্ষেই লাভ হলো না। মানে কি স্টপেজে দিল না, আর লাভের কি আছে? এটা স্টপেজই তো হলো না, লাভের কি আছে? আবার রাজকুমারের কাছে যাব, কতটা সমস্যায় পড়েছিলেন বা কতটা সমাধান হতো যদি রাজা ভাত খাওয়াতে ট্রেন স্টপেজ হতো? অয়ন্দা দেখো, পুণ্যার্থীদের দারুণ সুবিধা হয়। তার কারণ হচ্ছে জয়ন্তী যে পাহাড়, সেই জয়ন্তী পাহাড়ে দুটো বড় বড় মহাকাল মন্দির রয়েছে, একটি একেবারে ভুটান সীমান্তে আর একটি কিছু নিচুতে। অন্তত পক্ষে কিন্তু 10 থেকে 12 লক্ষ মানুষের এবার প্রতি বছর এখানে ভিড় হয়, এবার তাই হয়েছে। এবং এই পুণ্যার্থীদের এই জয়ন্তী পাহাড়ের মহাকাল মন্দিরে পৌঁছানোর জন্য সব থেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে রাজাভাতখাওয়া কালচিনি ব্লকে। আর অন্যান্য বার যেমন গতবারও কিন্তু এই রাজাভাতখাওয়া স্টেশনে শিবরাত্রির আগের দিন থেকে স্টপেজ হতো। পুণ্যার্থীরা ট্রেনে করে এখানে নামতেন, তারপর এখান থেকে তারা জয়ন্তী মহাকাল মন্দিরে যেতেন। কিন্তু এবার সেই স্টপেজ দেওয়া হলো না। কিন্তু এবার সেই স্টপেজ দেওয়া হলো না, আর যখন দরকার নেই তখন দিনের পর দিন স্টপেজ হচ্ছে, অর্থাৎ ট্রেন থামছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের সিপিআরও কি বলছেন দেখুন, আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। না, অ্যাকচুয়ালি না, এটা আপনার 14 থেকেই হচ্ছিল। মানে আপনার স্টপেজটা ইমপ্লিমেন্ট 14 থেকে হয়ে গেছিল। আপনার যেটা নোটিফিকেশন আসছে ওই নোটিফিকেশনটাই 17 আছে, কিন্তু ইমপ্লিমেন্টটা 14 থেকে হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল এমপি থেকে, ওরা ডিমান্ড করছিল 14 থেকে, আর তারপরে এটা ইমপ্লিমেন্ট 14 থেকেই হয়ে গেছে। কিন্তু আপনার যেটা নোটিফিকেশন আসছিল ওইটার 17 থেকে আসছে, যেটা ডিভিশন থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওটা এটাই কি 14 থেকে স্টার্ট করে দিচ্ছে। বাকি এটা নোটিফিকেশনটা আসতে মানে আসার অল্প টাইম লাগছে, কিন্তু তার আগেই ওরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আমাদের এই জয়ন্তী মহাকালে যায়। তাদের সুবিধার্থের জন্য আমরা এই স্টপেজের দাবি করেছিলাম এবং প্রত্যেক বছরই দেয়। কিন্তু এবছর এটা সম্পূর্ণভাবে আমার মনে হয় রাজনৈতিক চক্রান্ত করে এইবারের স্টপেজটাকে নেগলিজেন্সি করা হয়েছে। শিবরাত্রি শেষ হয়েছে, তারপরে স্টপেজটা দিয়েছে, আপনারা খবর করেছেন, তারপরে স্টপেজটা দিয়েছে। এটা অত্যন্ত অন্যায় করেছে রেল দপ্তর। যদি হয়ে থাকে তাহলে এটা খুবই মানে হাস্যাস্পদ এবং হতাশাজনক। হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে সেখানে গেলেন, এবং পার্শ্ববর্তী অসম, বিহার থেকেও অনেক পুণ্যার্থী তারা কষ্ট করে এখানে এসছেন। পরবর্তীকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসের ব্যবস্থা করা হয়েছিল। রেল এখন সেখানে অস্থায়ীভাবে রাজাভাতখাওয়া রেল স্টেশনে 17 থেকে 22 কদিন রেল স্টপেজ দিয়েছে। কারণ শিবরাত্রি শেষ হয়ে যাওয়ার পর সব পুণ্যার্থী চলে গেছেন। তখন আপনারা বলছেন এই আপনাদের কথা অনুযায়ী যে 17 থেকে 22, এটা খুব দুর্ভাগ্যজনক। শিবরাত্রি যেটা সবাই যায় যেখানে জয়ন্তীতে, সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে থাকে তাহলে এই বর্তমান শাসকদল সেখানে বাধা সৃষ্টি করেছে। শুধু পলিটিক্স করার জন্য রেলের উপরে দোষারোপ, যেখানে যাবে ভক্তজন সেই রাস্তা তো আপনারা বন্ধ করে দিয়েছেন, সেই জায়গাতে আপনারা পারমিশন দিচ্ছেন না, আবার আপনি রেলকে দোষারোপ করছেন। এই রাজনীতি থেকে উপরে উঠে কাজটা করতে